পরিষ্কার করে বল তো কি হয়েছে। আমি যখন এই বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন আমার কাছে পুরো টাকাটা ছিল না। টোটাল হিসেব করলে ক্যালকুলেশন 3,60,000 টাকা। এখনো বাকি আছে 1,40,000 টাকা। আর ঠিক তখনই মা আমাকে। মা, তুমি এখানে কি করছো? আর আমি যা বলবো সেটা যদি তুই না শুনিস তাহলে আমায় আর কোনোদিন মা বলে ডাকবি না। মা, এসব তুমি কি বলছো? আর রাস্তার মাঝখানেই বা এসব কথা কেন? কারণ আছে তাই তো রাস্তার মাঝখানে বলছি। ধর এগুলো। কি এটা? রাখ। তোর দুই মায়ের মিলিয়ে যে গয়নাগাটি আছে না, কুড়িয়ে বাড়ি সে সব নিয়ে এসছি। তুই এগুলো রাখ। মা, এই গয়নাগুলো দিয়ে আমি কি করবো? দীপা, গয়না নিয়ে মানুষ কি করে? তোর ওই আরেক মা বলা নেই কনে দুম করে মরে গেল। আর এই মা আজ বলতে কাল থাকে কি থাকে না সে তো কেউ বলতে পারে না, তাই না? ও মা, বলছি আমার কি আর সে বয়স আছে রে যে একগা গয়না পরে তোর বুড়ো বাপটার সামনে ঢোলে ঢোলে বেড়াবো? মা, কি হচ্ছে কি? তুমি এসব কথা কেন বলছো বলো তো? শোন না, শোন, এই যে দেখ দেখ ভালো করে দেখ। এর মধ্যে না আমাদের আমাদের দুজনের মানে তোর দুই মায়ের গয়না রয়েছে। এগুলো দিয়ে টাকা নিয়ে আয়, ওদের মুখে একেবারে চুড়ে মার। না মা, এটা আমি নিতে পারবো না, কিছুতেই না। না শুনবো বলে তো আমি এখানে আজকে আসিনি দীপা। একটু আগে বলেছি, এখন আবার বলছি, আমার কথা যদি আজকে তুই না শুনিস তাহলে আমাকে আর মা বলে ডাকতে হবে না। আমি মা না ডাকলেও তুমি আমার মাই থাকবে। কিন্তু মা, এই গয়নাগুলো যদি আমি নিই তাহলে। আমি জানি আমার দীপা নিজেকে একদিন ঠিক প্রমাণ করবে। আমার আমার দিদিমা ঠাকুমারা কি বলতো বলতো, গয়না মানে সোনা হলো গিয়ে স্ত্রী ধন। ওই আগেকার মেয়েরা তারা তো আর আজকালকার দিনে তোদের মতন কাজকর্ম করে টাকা রোজগার করতে পারতো না। এইগুলোই মেয়েদের একমাত্র সম্বল ছিল মা। বাড়ির লোকে সংসারে কে বিপদে আপদে পড়লে তখন এই গয়না দিয়ে উদ্ধার পেত। মা, মা আমাকে আজ আর ফেরাস না মা, ফেরাস না আমায়। কি বলতো, ওই যে উনি আছেন না তোর মা, তার সঙ্গে যখন আমার ওই উপরে গিয়ে দেখা হবে, যদি ঝগড়া করে যুদ্ধ দাঙ্গা বেঁধে যাবে একেবারে, বুঝেছিস তো? হ্যাঁ, আর তিনি তো আবার ভালো মানুষ, তার অনেক ক্ষমতা। আমাকে টুক করে একেবারে নরকে ঠেলে দিলেন, তখন কি হবে? না বাপু, রত্না নরকে যাবে না। এই গয়নাগুলো আমি নিজের কাছে আঁকড়ে রাখবো মা, কিছুতেই হারাতে দেব না। তাই তো এই গয়নাগুলো আমি বিক্রি করব না। আমার দুই মায়ের আদর আর ছোঁয়া দিয়ে এই গয়নাগুলো আমি বন্ধকে দেব। আর এই গয়নাগুলো দিয়ে যা টাকা আসবে সেই টাকা দিয়ে আমি সব ঝামেলা মিটিয়ে নেব। আর তারপর অনেক বড় একটা চাকরি করে এই গয়নাগুলো আমি নিজের কাছে ফিরিয়ে আনবো। তুমি দেখো মা, আমি ঠিক পারবো। তাই করো মা, তাই করো। অনেক বড় হয়ে একদিন এই এই সমস্ত খারাপ মানুষগুলো ওদের মুখে একেবারে জামা ঘষে দিও মা, যেটা তোর মায়েরা পারেনি তুই সেটা করে দেখাস, কেমন? এই নিন আপনার 5 লাখ টাকা। মা,
সবাই জানে যে মায়ের থেকে মেয়েরা শেখে। মায়ের ছায়ায় মেয়ে বড় হয়ে ওঠে। আমার গল্পটা একদমই আলাদা। আমি তো তোর ছায়ায় শিখেছি। তোর ছায়ায় বদলেছি আমি। আমি তো এই মানুষটা ছিলাম না। হ্যাঁ, আর যখন সেই ছায়ায় বদলেছি তখন আমিও বলছি তোকে, সমন এসেছে আর সুখ। তুই দেখিস তোর মেয়েরা যেন তোর কাছেই থাকে। মা গো, আমরা সবাই যে তোর পাশে আছি। রাধনা, আমি কি বলবো তোমাকে, আমি বুঝতে ছাড়ো না, বুড়ো বয়সে আদিককে দেখো, বাচ্চাদের সামনে। এই না হলে আমার মা। আমি পারবো তো কোর্টে নিজেকে যোগ্য প্রমাণ করতে? সোনা আর রূপার কাস্টাডি আমি পাবো তো? নো, দীপার আত্মসম্মানে আঘাত করতে চাই না বলেই তোমাকে আজকে এখানে ডেকেছি জয়। কিন্তু ওকেও একটু প্র্যাকটিক্যালি ভাবতে হবে। কাস্টাডি লড়াইতে যাওয়ার আগে একটা চাকরি ওকে পেতেই হবে। তুমি অনেক বড় মনের মানুষ অর্জুন দা। তোমার আর সোনার উপর মধ্যে দেখছি কোনো তফাৎ নেই। বাড়ি তো সবাই তাই বলতো, এমনকি দাদাইও। বুঝেছি। শোনো, এই জব ইন্টারভিউ কিন্তু পরশুদিন। অর্জুন দা, এই ইনস্টিটিউটটা আমারই প্ল্যান করা। অনেকদিন ধরেই চেয়েছিলাম, মানে এমন একটা জায়গা হবে যেটা বাচ্চাদের ওভারঅল ডেভেলপমেন্টটা দেখবে। আইডিয়াটা জাস্ট আমার। আচ্ছা, তুমি কি বৌদিদের ইন্টারভিউটা নেবে? না না, আমি তো ম্যানেজমেন্টের একটা অংশ। সিলেকশন কমিটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ওরাই ইন্টারভিউগুলো কন্ডাক্ট করে, আর সেখানেই দীপাকে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। বুঝেছি। বৌদিদের আত্মসম্মানে যাতে না লাগে তাই তুমি চাকরির খবরটাই দিলে, আলাদা করে রেকমেন্ড করলে না। এক্স্যাক্টলি। আচ্ছা অর্জুন দা, যদি বৌদি জানতে পেরে যায়? ওরা জানতে পারলে আমরা আছি তো, আমরা সামলে নেবো ব্রাদার। রিল্যাক্স, ডোন্ট ওয়ারি। আসছি তাহলে। এসো। থ্যাংক ইউ। ও খোকা, ভাগ্যিস তুমি এলে। আমার একটা ওটি আছে, এক্ষুনি বেরোতে হবে। বাবানের ওষুধগুলো রেখেছি এখানে, তুমি একটু দেখে নিও প্লিজ। তুই এসব কি করছিস বলতো? আমি কি করছি? কি লাভ তোর এসব করে? কি পাবি তুই? তুই যা করছিস সব একতরফা, আর একতরফা কোনো জিনিস ভীষণ যন্ত্রণা দেয়। তুই হাসছিস? আসবো না, হাসার মতোই তো কথা বলছো। আরে বাবা, পৃথিবীর অবস্থা কি এতই খারাপ যে সবসময় কিছু পাওয়ার জন্য কাউকে ভালোবাসতে হবে? এমনি এমনি ভালোবাসা যায় না। এরকম কোনো নিয়ম আছে বলে আমার তো জানা নেই খোকা। কি জানি বাবা, এত নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসা যায় আমার জানা ছিল না। নিঃস্বার্থ কে বললো? স্বার্থ তো আছেই। যাকে ভালোবাসি তাকে সুখে আনন্দে দেখতে চাই, এটাই আমার স্বার্থ। আর তাই জন্যই তো এত কিছু করা। দাঁড়া, এই লিঙ্কটা ক্লিক করে দেখি। এই দেখ, এই মার্কসের জায়গাগুলো ফিল আপ করে দিস। হাতে মাত্র একটা দিন সময়, এর মধ্যে কি করে যে সব হবে কি জানে। চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে না গো। আসলে আমার ফুলের ব্যবসাটাও যদি রেজিস্টার্ড থাকতো তাহলে খুব ভালো হতো জানো। মানে একটা প্রপার ইনকাম সোর্স তো দেখানো যেতে পারতো।
দীপা লড়াইটা অনেক বেশি সহজ হতো। তা নাহলে এই দুটো বাচ্চাকে নিয়ে সামলানো, তার আর্থিক অবস্থা, এগুলো তো ভাবতে হবে দেখি। আমাকে যে করেই হোক পারতেই হবে বাবা, কোনো রকম ভাবে আমি হাল ছাড়তে পারবো না। বৌদিদি, এটা তোমার জন্য। কি এটা? এটা একটা ফর্ম, এটা আশা করি তোমার সব প্রবলেম সলভ করে দেবে। এটা কিসের ফর্ম? বাচ্চাদের একটা ইনস্টিটিউট শুরু হচ্ছে, সেখানে তুমি ডান্স টিচার হিসেবে অ্যাপ্লাই করতে পারো। পেরোলো ভালোই মনে হলো, আমি জায়গাটার ব্রোশিওর নিয়ে এসেছি, তুমি একবার দেখতে পারো। ডান্স টিচার হিসেবেও পারবে কি? কেন? আরে বাবা, মেয়েটা তো পায়ে এখনো ব্যথা, এ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আমি যাব। ছোঁয়া